আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও আসলে আমি কিছুটা অসুস্থ হওয়ার কারণে আমি চাইনি ভিডিও দিতে, কিন্তু আমার কাছে কিছু স্টক চোখে পড়লো যেগুলো আজকে আমার মনে হয় যদি আপনাদেরকে না জানাই তাইলে হয়তো কালকে বা পরশু আপনারা বিপদে পড়তে পারেন। তাই আমি ভাবলাম দুই একটা স্টকের একটু ধারণা দেই। তো প্রথমেই চলেন আমি একটু মার্কেট নিয়ে আপনাদের ধারণা দেই। দেখুন, মার্কেট আমাদের বর্তমানে যে জিনিসটা করতেছে, আসলে সত্য কথা হচ্ছে স্মার্ট মানি ইনঅ্যাক্টিভ। স্মার্ট মানি এখন মার্কেটে নাই। ওরা চায় যে মার্কেট পড়ুক, ওরা চায় যে পাবলিক নামার পর, এখন পাবলিকের তো অনেক ক্যাশ আছে, পাবলিক কিছু কিনুক, কেনাকাটা করে তার ক্যাশটা নষ্ট করুক, এবং ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, হয়তো দুই একটা স্টকে মুভমেন্ট দিবেও, কারণ স্মার্ট মানি তো আসলে একটা গ্রুপ না, মাল্টিপল গ্রুপ আছে। কারো হয়তো হাক্কানি পালে আছে, কেউ সমতালে দাঁড়ায়, কেউ বিশেষারিতে, এক একজন এক এক গ্রুপে। তো এরই ফাঁকে কেউ কেউ খেলতেছে, আর বড় গ্রুপ এবং সবাই মিলে যখন আপ ট্রেন্ড দিবে ওইটা হচ্ছে সময় আসলে দিবে। তো এখন ওদের টার্গেট হচ্ছে এরকম একটা একটা স্টক বাড়াবে, যেটা এই জায়গায় হয়েছিল। এই জায়গায় যদি আপনারা দেখেন যে কয়দিন বাড়ছে কয়দিন কমছে, বাড়ছে কমছে বাড়ছে কমছে, সাইডওয়েজ মুভমেন্ট। এটাই এখন আবার চান্স, যেটা আমি মনে করি যে পাবলিক টানাটানি করবে, ওরা সকালে একটু খুশা দিবে, পাবলিক পাগল হয়ে কিনবে, এরপর ওরা সেল দিয়ে 2 দিন পর সেল দিয়ে বের হয়ে যাবে। আর যদি এরকম চলে তাহলে মার্কেট ঠিক এই জোন থেকে আমি বলবো যে 5230 পর্যন্ত উঠানামা করবে, এবং সবচেয়ে বড় জিনিস 5230 থেকে 5270 পর্যন্ত এই রেঞ্জে আসলে একটু সতর্ক হয়ে যাবেন। এই রেঞ্জে আসলে যদি তখন দেখেন যে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়েছে, মার্কেটে ভলিউম আছে, তাইলে এই রেঞ্জটা যদি ভলিউম এবং স্মার্ট মানির অ্যাক্টিভিটির সাথে সব অনেকগুলো ভালো ভালো স্টক মানে বাড়ার মাধ্যমে এই রেঞ্জটা যদি অতিক্রম করে, তাইলে ধরে নিতে পারি আমরা মার্কেট এখান থেকে উপরে যাবে। আর যদি এই রেঞ্জে এসে উল্টাপাল্টা করে, নাচানাচি করে, মন্থন করে, কি করবে করে, যদি স্মার্ট মানি অ্যাক্টিভ না হয়, তাহলে আলটিমেটলি এই 5270 যে রেজিস্ট্যান্স, এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট আবার নিচে আসবে, এবং হয়তো তখন 5000 রেঞ্জে আসবে। এবং এবারই আসলে 5000 ভিতরে টাচ করে যাওয়াটা উচিত ছিল, গেলে আমি ধারণা করতাম মার্কেট উঠবে, কিন্তু যেহেতু যায় নাই তাই আমার মনে একটু সন্দেহ রয়েছে। যাক, এরকম যে আমার কথা যে সত্যি সত্যি হবে এরকম কিছু না, এগুলো আপনারা নিজে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করবেন, আপনারা সবাই তো বুঝার মানুষ, নিজে চিন্তা করে দেখবেন, এবং আপনাদেরকে আমার কাজ ধারণা দেওয়া, আমি যতটুকু পারি ধারণা দিছি, সময় আসলে সেগুলো আপনারা মিলাই মিলাই দেখবেন। তো চলেন যে দুই একটা স্টক নিয়ে আমি একটু ধারণা দেওয়ার জন্য আসলাম, যেগুলো নিয়ে আমি একটু সন্দিহান। দেন হাক্কানি পাল। হাক্কানি পাল অফকোর্স এটা লবির আইটেম, এগুলো নিয়ে খেলাধুলা তো হয় জানেন। এখানে একটা বটম, এখানে একটা বটম ক্রিয়েট করে এখানে টাচ করেই এখান থেকে উঠতেছে, এবং খুব দ্রুত উঠতেছে। এবং হাক্কানি পালে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, হাক্কানি পাল কিন্তু ইপিএস এবার কিছুটা মোটামুটি পজিটিভ আছে, কিন্তু 4 নম্বর কোয়ার্টার ফাইনাল ইপিএস যদি নেগেটিভ আসে, তাহলে এখানে ইপিএস কমে যাবে। গতবার 4 পয়সা ছিল, এবার যদি কমে যায় বা নেগেটিভ আসে তাহলে কিন্তু সমস্যা। এবং 2% ক্যাশ, এটাও কিন্তু, এটা যে সমস্যা না, কিন্তু ইপিএস নেগেটিভ আসলে বা ইপিএস কম আসলে এটা নিয়ে একটু বেজাল হয়। মোটামুটি ইপিএস ভালো আসলে সমস্যা নেই। এবং ইপিএস কোন দিন দিবে? কালকে 27 অক্টোবর 2টা 30-এ, অর্থাৎ আজকে তো 26 অক্টোবর, কালকে ইপিএস বিকালে দিবে। তো আমার ধারণা আসলে কি, এটা যখন ট্রেন্ডে আছে কালকেও এটা বাড়বে। এবং স্মার্ট মানি যদি চায়, ওরা যদি জানে যে ইপিএস খারাপ আসবে, ওরা কি করবে, কালকে এই 75 টাকায় উঠলে ওরা সেল দিয়ে দিয়ে বের হয়ে যাবে। আর যদি ওরা জানে ইপিএস ভালো আসবে, ওরা যদি জানে ইপিএস তে কোনো সমস্যা হবে না, তাহলে কালকেও এটা টানবে, এবং টানা যদি টানতে থাকে তাহলে আপনারা যদি কিনে থাকেন তাহলে 100 টাকার রেঞ্জ আশা করতে পারেন। এই যে 100 টাকা, 100 টাকার রেঞ্জে যাবে, এই জায়গাটা তার ফাইনাল রেজিস্ট্যান্স। তো এইটা একটু নিজেরা থেকে খেয়াল রাখবেন। একইভাবে দেখেন সমতলা দ্বারা আজকে বাড়ছে, সমতলা দ্বারা বাড়ার কারণটা মোটামুটি সেম। সমতা কিন্তু ইপিএস দিছে, সমতা কিন্তু আজকে ইপিএস দেওয়ার কারণে, এবং সমতার ইপিএস থার্ড কোয়ার্টারে কিছুটা ভালো আসছে। এখানে দেখেন 3 পয়সা, আগের বার ছিল -26। তো এইখানেও এ কারণেও সমতা একটু খেলছে, এবং সমতাও মোটামুটি উপর থেকে কিছুটা নিচে নামছে, যদিও ওর জোনটা হচ্ছে আসলে এইটা, কিন্তু এর আগেই এখান থেকে ব্যাক করছে। তো এখান থেকে নামার পর এখন যদি ইপিএস যেহেতু ভালো, কয়দিন খেলবে, কিন্তু রেজিস্ট্যান্স মনে রাখবেন। সমতা যদি আমি ভালো করে দেখাই, উইকলি চার্টটা দেখি, যদি আপনারা হোল্ড করেন তাহলে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এই যে 130 টাকা ধরতে পারেন, এই 30 টাকার দিকে যায়, যদি বাড়তে থাকে তাহলে 130-এ আসলে সেল আসবে, এটা একটু খেয়াল রাখবেন। আর মোটামুটি বুঝতেছেন এখন আছে ইপিএস এর মোশন, ইপিএস যেটা ভালো সেটাই ভালো পারফর্ম করে। এশিয়া ইন্স্যুরেন্সও তো আমার মনে হয় ইপিএস আসছে, একটু দেখি তো, আমি শিওর না। এশিয়া ইন্স আজকে যে হল্ড দেখেন, টুডে, হ্যাঁ টুডে ইপিএস 94 পয়সা, আর আগের বার ছিল 61 পয়সা। ইয়েস, দেখছেন মোটামুটি প্যাটার্ন ধরে ফেলছি। ইপিএস যার ভালো সে সেই দিন খেলবে, এবং ইপিএস কারণেই আজকে এশিয়া ইন্স কিন্তু হল্ড মোটামুটি নিচেই আছে, এবং এশিয়া ইন্স হল্ড। কিন্তু আমি মনে করি যেহেতু ভলিউম বেশি,
কালকে ধরে রাখতে পারবে কিনা আমি জানি না। আমার মনে হয় কালকে এই জোনে, এই যে 32 টাকার জোনে, এই 32 বা 31-50 আশেপাশে গিয়ে স্মার্ট মানি বা বড় বড় মানুষ যারা সেল দিবে। এটা জাস্ট কিছু মানুষ এখানে কিনছে বা অনেকের হোল্ড আছে, কালকে এখানে সেল আসবে। তো যারা আজকে কিনছেন একটু সাবধানে থাকবেন, দেখবেন এই জিনিসটা। একইভাবে বললাম তো হাক্কানিও কালকে সেল আসতে পারে। আচ্ছা, প্রগতি ইন্স্যুরেন্স সিমিলার জিনিস আমার যেমন হয়, প্রগতিও মনে হয় ইপিএস দিচ্ছে, আমি শিওর না, একটু দেখি। প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি যদি দেখেন টুডে, হ্যাঁ টুডে এইটার ইপিএস আসছে 83 পয়সা, আগের বার 81 পয়সা, 3.16, 3.11। এবার কিছুটা বাড়ার কারণে প্রগতি আবার ট্রেন্ডে আসছে। প্রগতি এমনি অনেক নিচ থেকে ভালোই বাড়ছে, কিন্তু অলমোস্ট ডাবলের কাছাকাছি গেছে এবং এই জায়গায় একটু নামার পর এখান থেকে আবার টান দিছে। যদি ভলিউম কন্টিনিউ করে প্রগতি এখনো বাড়ার চান্স আছে। আচ্ছা, এখানে একটা দেন মন্ন ফেব্রিক্স। এখন মন্ন ফেব্রিক্স নিয়ে আমি একটু সন্দিহান। আসলে মন্ন ফেব্রিক্স কিন্তু অলরেডি একটা ভালো গেইন দিয়ে দিছে। মন্ন ফেব্রিক্স নিয়ে অনেক বড় গেইন দেখেন, এখানে প্রায় 13-14 টাকা থেকে মন্ন ফেব্রিক্স প্রায় 24 টাকা, অলমোস্ট 10 টাকা গেইন দেয় এবং এটা কিন্তু অনেক বড় গেইন। এবং মন্ন আমার যেটা মনে হয়, যেহেতু ডিভিডেন্ড তার এমন হামরি না, মোটামুটি ইপিএস, তো এখানে আসলে অলরেডি স্মার্ট মানি অনেক সেল দিয়ে মোটামুটি সেম রেঞ্জে এনে ফেলছিল। আজকের এইটা হয়েছে, এটা মন্ন ফেব্রিক্স কি ধরে রাখতে পারে কিনা সেটা দেখতে হবে। যদি ধরে রাখতে পারে তো এখান থেকে বাড়বে, তবুও ডিভিডেন্ডের আগে আমার যা মনে হয় হয়তো যদি বাড়েও হয়তো এই রেঞ্জ 20 টাকা রেঞ্জে এসে ধাক্কা খেয়ে নেমে চলে আসবে, অথবা কালকে পরশু সেল আসতে পারে। কারণ যেহেতু আর ডিভিডেন্ড আহামরি না, তো এখন ডিভিডেন্ডের আগে কেনার কোনো মানে উদ্দেশ্য আমি দেখি না। কারা কিনবে এই 25 পয়সার জন্য, 2 পয়সা 3 পয়সার জন্য কিনে লাভ তো নাই। ইসলামিক ফিং সিমিলার জিনিস, ইসলামিক ফাইন্যান্স অনেক নিচে এবং আজকে এগেইন ইসলামিক ফাইন্যান্সও খোঁজখবর নিলে দেখবেন ইসলামী, দেখি তো ইসলামিক ফাইন্যান্স আমার মনে হয় আজকে ইপিএস দিছে সেম জিনিস এবং ইপিএসটা আগের চেয়ে একটু ভালো আসছে। এই যে দেখেন 19, সরি আজকে না, এটা দিছে কয়েক সপ্তাহ আগে, কিন্তু আজকে মানে সবার নজরে আসছে যে ইপিএস কিন্তু 87, এর আগের বার ছিল 5 টাকা, 5 টাকা মাইনাস ছিল, এবার 87 মাইনাস 87, মানে আগের চেয়ে মাইনাসটা কমছে। তো হয়তো এই কয়দিনে নেমে আসছে এবং গত কয়েকদিন আসলে অনেক নিচে চলে গেছিল। সো 6 টাকায় গেছিল, 6 টাকার কারণে একটু টান দিয়ে উঠছে। আমার মনে হয় এগুলো আসলে বেশি ধরে রাখতে পারবে, এগুলো তো নেমে যাবে। আর জেড এর কোম্পানি ভাই, আমি জেড থেকে, জেড না এটা দেখি তো, হ্যাঁ জেড থেকে আমি পুরোপুরি এখন দূরে, কোনো নিউজ উল্টাপাল্টা একটা আসলেই পুরা বাস। তো জেড এর এই যে কি বলে ইসলামিক ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, এগুলা পুরা নিজের রিস্কে কিনেন। আপনাদেরকে বলবো যাদের কোটি কোটি টাকা আছে তারা ঢুকেন, সমস্যা নেই, 1-2 কোটি লস হলেও সমস্যা হবে না। কিন্তু যারা লিমিটেড ইনকাম, লিমিটেড টাকা, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, প্লিজ আমি বলবো এগুলাতে রিস্ক নিয়েন না। আর রিস্ক নিয়ে নিলেও কম টাকা নিয়ে নিন, কারণ এগুলো আসলে এই স্টকগুলো এত বটমের, যেগুলো জেডের এবং গ্যামলিং স্টক, এগুলো আসলে কোনো অ্যানালিসিসই মানে না ঠিক মতো, বেশিরভাগ জায়গায় উল্টাপাল্টা যা ইচ্ছা তাই করে। যেমন আপনার ওই যে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক যা করতেছে সেম জিনিস। এবং দেখেন ইসলামিক ফাইন্যান্স কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে, এই দেখেন প্রতিটা হাই কিন্তু তার নিচে নিচে। এবং আরেকটাই আমি আপনাদেরকে বারবার বলি, মার্কেট ডাউন হোক, স্টক ডাউন হোক, যেটাই হোক, আমি কিন্তু তখন ট্রেড করি না। একটা ডাউন ট্রেন্ডের স্টকে আমি আসলে ট্রেড করতে চাই না। একইভাবে মার্কেটও যখন ডাউনে যায় আমি আসলে তখন ট্রেডিং করি না, আমি সুইচ অফ থাকি। এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। যে স্টকটা নামতেছে তখন কিনলে, আপনি যদি এখানে কিনেন দেখবেন এরপর আরো নেমে গেছে, এটা হচ্ছে সমস্যা। ঠিক এই জায়গায় কিনলে একটু আপ পাবেন, ঠিক এই জায়গায় কিনলে আপ পাবেন, এটা ধরাটা কঠিন এবং রিস্কি। কেন আমি এই রিস্ক নিব? আমার তো আপ ট্রেন্ডের স্টকের অভাব নাই। আমি বরং স্টকগুলো কিনবো এই জায়গায়, মনে করেন এই যে আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডটা আমি যখন কনফার্ম পাবো, এই আপ ট্রেন্ডে আমি এখানেও ঢুকি লাভ, এখানেও ঢুকি লাভ, এখানেও ঢুকি লাভ, যেখানে ঢুকবো আমি কিন্তু লাভ পাবোই। আমি সবসময় বলি আপ ট্রেন্ডের স্টকে ঢুকেন, ডাউন ট্রেন্ডের স্টকে রিস্ক নিয়ে ঢুকার কোনো দরকার নেই। দেখেন এটা পুরা ডাউন মেনটেন করছে। আচ্ছা, আর একটা স্টক দেখা ইউনাইটেড ইন্স্যুরেন্স, এটাও কিন্তু আজকে মোটামুটি সেমই, মনে ইউনাইটেডও মনে হয় কালকে পরশু গত কোন দিন ডিভিডেন্ড দিছে। তো এই মানে ডিভিডেন্ড ভালো হইলে এটার পিছনে একটু দৌড়াদৌড়ি চলে, সেটা একটু খেয়াল রাখবেন। তো যেটা ডিভিডেন্ড ভালো হওয়ার চান্স আছে ওই স্টকগুলো আগে থেকে কিনে রাখুন, অথবা ভালো হওয়ার পরও চাইলে ওইটা দিয়ে ঢুকতে পারেন। দেখেন এটা তো দিচ্ছে মনে হয় টুডে, আচ্ছা এইটাও টুডে দিচ্ছে 44 পয়সা, আর এখন 69 পয়সা, মানে আগের চেয়ে বাড়ছে। কিন্তু এই স্টকগুলো আসলে কতটুকু বাড়বে এটা চিন্তার বিষয়। এটাও ইসলামী ইউনাইটেড ইন্স্যুরেন্স কিন্তু একটা ডাউন ট্রেন্ডে, যদি এখানে চার্ট দেখেন প্রতিবার তার নিচে নিচে আসতেছে। তো ইউনাইটেড ইন্স্যুরেন্সও যদি আমার মনে হয় পেরে হয়তো 50-এর দিকে যেতে পারে, কিন্তু এরপরও কিন্তু ধাক্কা খেয়ে নেমে যাবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর আপনারা আচ্ছা ইন্স্যুরেন্স অনেকগুলোই বাড়ছে, আচ্ছা বিএনআইসিএল দেখাই, এটা একটু দেখা উচিত আপনাদেরকে। দেখেন বিএনআইসিএল অনেকে এইগুলো সেরা কেন কিনে আমি জানি, এই যে বড় আপনি 21-22 দিছে ওই আশায় কিনে বসে থাকেন। সো মানে 21-22 যেগুলো বাড়ছে সবগুলো যখন বাড়বে এর কোনো গ্যারান্টি নেই। বিএনআইসিএল দেখেন এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স 51-52 রেজিস্ট্যান্স,
বা আর একটু কমায় আমি বলি 51 টাকা রেজিস্টার, এটা একটু খেয়াল রাখবেন। এখন 46 যদি বাড়েও এখানে গিয়ে ধাক্কা খেয়ে নামতে পারে। আমার মনে আছে এক ভাই, আমার গ্রুপের এক ভাই এখানে মনে হয় 50 টাকায় কিনছিলেন, এবং আমি বলছিলাম ভাই এটা ছিল ভলিউম বেশি, এরপর নেমে যাবে। সত্যি মোটামুটি নামছে। নামার পর এখন যদি আবার বাড়ে, এটা কিন্তু ক্রস করতে হবে। এই যদি 50 ক্রস করতে পারে তাইলে বিএনআই ছিল বাড়ার সুযোগ আছে। তাই আজকের জন্য এতটুকুই। আসলে আমার একটু জ্বর ভাব, তাই আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আসলে ভিডিও বানাইতামই না, কিন্তু যেহেতু দেখলাম এই স্টকগুলো একটু আপনাদের সতর্ক করে নেওয়া উচিত, নইলে অনেকে হয়তো ধরা খাইতে পারেন। তো একটু খেয়াল রাখবেন। তো আশা করি মার্কেট ভালো যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।